আসসালামু আলাইকুম সবাইকে সিআরডিএম এর পক্ষ থেকে আয়োজিত আজকের এই লাইভ ক্লাসে তোমাদের সবাইকে আমি স্বাগতম জানাচ্ছি। তোমাদের সাথে আছি আমি আব্দুল্লাহ মারুফ। পড়াশোনা করছি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইল বুটেক্সে। তো কতদিন আমরা শুরু করেছিলাম এইচএসসি আইসিটির চতুর্থ অধ্যায়, যেখানে আমরা ওয়েবসাইট পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে আমরা এরপর থেকে শুরু করতে যাচ্ছি। ওয়েবসাইটের মধ্যে আমাদের প্রথম পার্টটুকু স্ট্যাটিক ওয়েবসাইট, এইটুকু আমরা শেষ করেছিলাম। তো আজকে আমরা এরপর থেকে আলোচনা করতে যাচ্ছি। তো চলো আজকে আমাদের ক্লাসটা শুরু করা যাক। আজকে আমরা যে বিষয়টা নিয়ে প্রথমে আলোচনা করব সেটা হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট কি। আমরা এর আগের দিন পড়েছিলাম স্ট্যাটিক ওয়েবসাইট নিয়ে। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট কি। তো আজকে আমাদের প্রথম আলোচ্য বিষয় হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট। তো দেখো কি বলা আছে, যে সকল ওয়েবসাইটের তথ্য সাধারণত পরিবর্তনশীল তাদেরকে ডাইনামিক ওয়েবসাইট বলা হয়। এই জিনিসটা তোমাদের জন্য বোঝা ইম্পর্টেন্ট, যে ওয়েবসাইটে তথ্যগুলো আমরা পরিবর্তন করতে পারি বা যে ওয়েবসাইটে আমার তথ্যগুলো সাধারণত পরিবর্তনশীল তাদেরকে ডাইনামিক ওয়েবসাইট বলা হয়ে থাকে। ডাইনামিক ওয়েবসাইটের তথ্য ভিজিটর, সময়, টাইম জোন, ভিজিটরের মাতৃভাষা এবং অন্যান্য বিষয়গুলোর উপর ভিত্তি করে পরিবর্তন হয়। তো তোমরা একটু একটা জিনিস মনে করে দেখো, যে আমরা যখন আগের দিন স্ট্যাটিক ওয়েবসাইট পড়েছিলাম তখন আমরা যে বিষয়টা আলোচনা করেছিলাম সেটা হচ্ছে এরকম, যে ওয়েবসাইটের তথ্য পরিবর্তন হয় না, যে ওয়েবসাইটের তথ্য কি হয় না, পরিবর্তন হয় না, সেই ওয়েবসাইটকে আমরা মূলত স্ট্যাটিক ওয়েবসাইট বলে থাকি। তো ডাইনামিক ওয়েবসাইট হচ্ছে এর পুরোটাই উল্টা। তো যে ওয়েবসাইটের তথ্য সাধারণত পরিবর্তনশীল, অর্থাৎ আমি যদি একটা ওয়েবসাইটে কিছু তথ্য দিয়ে রাখি এবং সেই তথ্যগুলো যদি পরিবর্তন হইতে পারে বা পরিবর্তনশীল হয়, তাহলে সেই ওয়েবসাইটটাকে আমি কি বলতে পারবো, ডাইনামিক ওয়েবসাইট বলতে পারবো। তো ডাইনামিক ওয়েবসাইটের তথ্যগুলো ভিজিটর, সময়, টাইম জোন, ভিজিটরের মাতৃভাষা এবং অন্যান্য বিষয়গুলোর উপর ভিত্তি করে পরিবর্তন হয়। মানে আমরা যে তথ্যগুলো দিয়ে রাখবো এগুলো এই বিষয়গুলোর উপর ভিত্তি করে পরিবর্তন হয়। ডাইনামিক ওয়েবসাইটের তথ্য ওয়েবসাইট চালু অবস্থায় সহজেই পরিবর্তন করা যায়, কারণ এই ধরনের ওয়েবসাইটে অ্যাডমিন বা ইউজার প্যানেল থাকে। এখন বিষয়টা হচ্ছে এই, যে ডাইনামিক ওয়েবসাইটের ক্ষেত্রে আমাদের একটা অ্যাডমিন প্যানেল থাকবে। এই অ্যাডমিন প্যানেলের কাজটা কি আমি বলতেছি, যে ডাইনামিক ওয়েবসাইটের ক্ষেত্রে এক ধরনের অ্যাডমিন প্যানেল থাকে, অ্যাডমিন বা ইউজার প্যানেল থাকে। এই অ্যাডমিন বা ইউজার প্যানেলের কাজ হচ্ছে তোমার এই যে তথ্যগুলো দেয়া আছে ওয়েবসাইটে, এই তথ্যগুলোকে সময়ের সাথে পরিবর্তন করা। এই অ্যাডমিন প্যানেলের কাজ কি, সময়ের সাথে তথ্যগুলোকে পরিবর্তন করা। অর্থাৎ একজন অ্যাডমিন বা ব্যবহারকারী তার প্যানেল থেকে কোনো কোড পরিবর্তন না করেই তথ্যযুক্ত, আপডেট এবং ডিলিট করতে পারে। অর্থাৎ এই অ্যাডমিন প্যানেলটা কি করবে, আমার এই ওয়েবসাইটে যে তথ্যগুলো দেয়া আছে এই তথ্যগুলোকে কোনো রকম কোড পরিবর্তন করা ছাড়াই, মানে এখানে কোডিং কোনো পরিবর্তন করতে হবে না, কোনো ধরনের কোড পরিবর্তন করা ছাড়াই সে এখানে আরো নতুন কিছু তথ্য যুক্ত করতে পারবে, অথবা তথ্যগুলোকে চেঞ্জ করতে পারবে বা তথ্যগুলোকে আপডেট করতে পারবে। তো মেইনলি বোঝার জিনিস এইটাই, যে ডাইনামিক ওয়েবসাইট আমার কাকে বলা হচ্ছে, যে ওয়েবসাইটে তুমি তোমার তথ্যগুলো পরিবর্তন করতে পারতেছো বা আপডেট করতে পারতেছো বা মুছে ফেলতে পারতেছো, এই ধরনের ওয়েবসাইটকে বলা হয় হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট। এরপর আসি, দেখো কি বলছে, যে ডাইনামিক ওয়েবসাইটের ব্যবহারকারী অ্যাকাউন্ট তৈরি করতে পারে, মন্তব্য করতে পারে, ব্লগ পোস্ট বা ইন্টারঅ্যাক্টিভিটি থাকে। ডাইনামিক ওয়েবসাইট তৈরি করার জন্য প্রোগ্রামিং ভাষার প্রয়োজন হয়, কারণ এই ধরনের ওয়েবসাইটে অনেক ফাংশনালিটি থাকে। এর আগে যখন আমরা স্ট্যাটিক ওয়েবসাইট পড়েছিলাম তখন আমরা একটা জিনিস লক্ষ্য করেছিলাম, যে ওখানে বলা হয়েছিল যে স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি করার জন্য কোনো প্রোগ্রামিং ভাষার প্রয়োজন হয় না। তবে আমরা যদি ডাইনামিক ওয়েবসাইট তৈরি করতে চাই তাহলে এক্ষেত্রে আমাদের কিছু প্রোগ্রামিং ভাষার প্রয়োজন রয়েছে, কারণ এই যে আমরা ডাইনামিক ওয়েবসাইটগুলো দেখে থাকি সেই ডাইনামিক ওয়েবসাইটের অনেক ফাংশনস থাকে, অনেক কাজ থাকে। তো এই জন্য এই ওয়েবসাইটগুলো তৈরি করা মূলত একটু কঠিন, তাই এই ওয়েবসাইট তৈরির জন্য আমার কিছু প্রোগ্রামিং ভাষার দরকার হয়ে থাকে। তো দেখো, আমরা যদি ফেসবুকের কথাই চিন্তা করি, ফেসবুকে আমরা আমাদের পোস্ট দিতে পারি, নিজেদের ইচ্ছা মতো লেখালেখি টাইপ করতে পারি, আবার এখানে আমরা অ্যাকাউন্ট খুলতেছি, আমাদের ছবি আপলোড করতেছি, তারপর আমরা কমেন্ট করতেছি, রিঅ্যাক্ট করতেছি, শেয়ার করতেছি। অর্থাৎ আমরা যে তথ্যগুলো এখানে দিচ্ছি এগুলো ক্রমাগতই পরিবর্তন হচ্ছে। তো
এই জন্য এই ধরনের যে ওয়েবসাইটগুলো আছে যেখানে আমাদের তথ্যের পরিবর্তন হয়, এই ধরনের ওয়েবসাইটগুলোকেই আমার বলা হয়ে থাকে ডাইনামিক ওয়েবসাইট। তো ডাইনামিক ওয়েবসাইটের ফান্ডামেন্টাল বিষয়টা তোমরা বুঝতে পেরেছো কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও তো, যে তোমরা ডাইনামিক ওয়েবসাইট কি এই বিষয়টা বুঝতে পেরেছো কিনা। ঠিক আছে, তো দেখো এরপরের বিষয়টা এখানে কি আলোচনা করা আছে। দেখো যে ডাইনামিক ওয়েবসাইট তৈরি করার জন্য HTML CSS এর সাথে স্ক্রিপ্টিং ভাষা যেমন PHP বা ASP.NET বা JSP ইত্যাদি এর সাথে ডেটাবেস যেমন MySQL বা SQL বা Oracle ইত্যাদি ব্যবহার করা হয়। তো মেইনলি এগুলো হচ্ছে আমার কিছু প্রোগ্রামিং ভাষা। তো আমরা জানতাম যে স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি করার জন্য আমার এই HTML বা CSS ব্যবহার করতে হয়। স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি করার জন্য HTML বা CSS ব্যবহার করতে হয়। এগুলো হচ্ছে এক ধরনের প্রোটোকল। হ্যাঁ, তো প্রোটোকল মানে কি নিয়ম, যেগুলো আমাদের স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি করার জন্য ব্যবহার করা হয়। HTML CSS এগুলো হচ্ছে আমার এক ধরনের প্রোটোকল বা নিয়ম যা আমার স্ট্যাটিক ওয়েবসাইট তৈরির জন্য প্রয়োজন হয়। তবে আমরা যদি ডাইনামিক ওয়েবসাইটও তৈরি করতে চাই তাহলে আমার কি করতে হবে, এই HTML বা CSS এর পাশাপাশি কিছু স্ক্রিপ্টিং ভাষা বা এই স্ক্রিপ্টিং ভাষাগুলোই হচ্ছে আমার প্রোগ্রামিং ভাষা, এগুলো ইউজ করতে হয়। যেমন হচ্ছে যে PHP বা ASP.NET, তারপরে JSP ইত্যাদি, এবং এর সাথে ডেটাবেস ব্যবহার করতে হয়। ডেটাবেস মানে কি, যে এই যে প্রোগ্রামিং ভাষাগুলো আছে এই ভাষাগুলোর তথ্য যেখানে জুড়ে দেওয়া আছে সেটা হচ্ছে ডেটাবেস। এই ভাষাগুলোর তথ্য যেখানে জুড়ে দেওয়া আছে সেটা হচ্ছে আমার ডেটাবেস। যেমন এই ডেটাবেসগুলো কি MySQL বা SQL বা Oracle ইত্যাদি ব্যবহার করা হয় এই ডাইনামিক ওয়েবসাইটগুলো তৈরি করার ক্ষেত্রে। তো ডাইনামিক ওয়েবসাইট তৈরি করতে আমার কি কি লাগে আমি একটু লিস্ট আকারে বলি। প্রথমত আমার HTML অথবা CSS লাগবে। তো এগুলো কি, এগুলো হচ্ছে প্রোটোকল বা নিয়ম, তো যেটা আমার একটা ডাইনামিক ওয়েবসাইট তৈরি করার জন্য প্রয়োজন। তো আমরা যদি একটা স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি করার জন্য HTML CSS প্রয়োজন। এখন আমরা যদি ডাইনামিক ওয়েবসাইটও তৈরি করতে চাই তাহলে প্রথমত আমার এই HTML বা CSS লাগবে, পাশাপাশি আমার কিছু স্ক্রিপ্টিং ভাষা বা প্রোগ্রামিং ভাষা লাগবে যেগুলো হচ্ছে এই যে PHP, ASP.NET বা JSP, এবং এর সাথে একটা ডেটাবেস লাগবে যেখানে আমার এই প্রোগ্রামিং ভাষার তথ্যগুলো জুড়ে দেওয়া আছে বা তথ্যগুলো একত্রিত করা আছে। তো এরকম ডেটাবেস কি, ডেটাবেস হচ্ছে আমার MySQL বা SQL। তো আমার কি কি লাগতেছে দেখো, আমরা যদি একটা ডাইনামিক ওয়েবসাইট তৈরি করতে চাই, প্রথমত ডাইনামিক ওয়েবসাইট তৈরি করতে চাইলে প্রথমত আমার একটা প্রোটোকল লাগবে, যেটা হচ্ছে HTML বা CSS। দ্বিতীয়ত লাগবে একটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, তৃতীয়ত কি লাগবে, তৃতীয়ত লাগবে হচ্ছে আমার একটা ডেটাবেস। এই তিনটা মিলে আমার একটা কি গঠিত হয়, ডাইনামিক ওয়েবসাইট গঠিত হয়। এরপর বলা হচ্ছে যদি প্রতিনিয়ত তথ্যের পরিবর্তন প্রয়োজন হয় তখন সাধারণত ডাইনামিক ওয়েবসাইট তৈরি করা হয়। যখন আমার তথ্যগুলো অনেক বেশি পরিবর্তন করতে হয় তখন আমার এই ডাইনামিক ওয়েবসাইট তৈরি করা হয়। যেমন বিভিন্ন নিউজ পোর্টাল, যেমন প্রথমআলো.com। আমরা যদি খবরের পেপার পড়তে চাই বা খবরের কাগজ পড়তে চাই তাহলে আমরা এই যে www.prothomalo.com বা সমকাল.com এই ওয়েবসাইটগুলোয় ঢুকে থাকি। তো এই ওয়েবসাইটগুলোই কি আমার কিন্তু প্রতিদিন নিউজ আপডেট হয়, নিউজ চেঞ্জ হয়। তো এটা এক ধরনের আমার কি ডাইনামিক ওয়েবসাইট। আবার বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন www.facebook.com বা twitter.com। তো এগুলো কি, এগুলো হচ্ছে আমার সামাজিক যোগাযোগ মাধ্যম যেখানে আমরা প্রতিনিয়তই তথ্য আপডেট করে থাকি, তথ্য চেঞ্জ করে থাকি, তথ্য মুছে থাকি, তথ্য যোগ করে থাকি, কমেন্ট করে থাকি, রিঅ্যাক্ট করে থাকি। তো এগুলো হচ্ছে কি আমার ডাইনামিক ওয়েবসাইটের এক একটা পার্ট। হ্যাঁ, তো আশা করি তোমরা ডাইনামিক ওয়েবসাইট বিষয়টা বুঝতে পেরেছো। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, অনেকে বলছো যে SQL বিষয়টা কি। SQL হচ্ছে এক ধরনের ডেটাবেস। আমি বলছি যে SQL হচ্ছে এক ধরনের ডেটাবেস যেখানে তোমার প্রোগ্রামিং ভাষা সম্পর্কিত বিভিন্ন তথ্য দেয়া থাকে। হ্যাঁ, আসো আমরা পরের দিকে যাই। এরপর আমরা যে জিনিসটা নিয়ে পড়াশোনা করব সেটা হচ্ছে মিনিট। আচ্ছা, অনেকে নতুন জয়েন করেছো দেখছি, যেমন হচ্ছে তানহা, ঋতু, সোহরাব, হাসান মাহমুদ। ঠিক আছে, আচ্ছা তোমরা তোমাদের আর বাকি যে বন্ধুগুলো আছে তাদেরও মেনশন করে দাও। আচ্ছা ঠিক আছে। তো
এবার দেখো আমরা কি আলোচনা করব। এবার যেটা আলোচনা করব সেটা হচ্ছে আইপি অ্যাড্রেস, ওয়েব অ্যাড্রেস আর ইউআরএল এর বিভিন্ন অংশ। তো প্রথমে আমরা যে জিনিসটা এখানে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে আইপি অ্যাড্রেস বিষয়টা কি। হ্যাঁ, এখানে যে জিনিসটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে আইপি অ্যাড্রেস কি। তো আমরা এই জিনিসটার নাম হয়তো অনেকেই শুনে আসছি যে আইপি অ্যাড্রেস। তো আইপি অ্যাড্রেস জিনিসটা আসলে কি, দেখো যে বলা হচ্ছে যে আইপি অ্যাড্রেসের পূর্ণরূপ হচ্ছে ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস। আইপি অ্যাড্রেসের পূর্ণরূপ হচ্ছে ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস। এটা অনেক সময় এমসিকিউতে আসে। হ্যাঁ, তো আইপি অ্যাড্রেসের পূর্ণরূপ হচ্ছে ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস। আইপি অ্যাড্রেস হলো লজিক্যাল সংখ্যাসূচক অ্যাড্রেস যা টিসিপি বা আইপি ভিত্তিক নেটওয়ার্কের প্রতিটি কম্পিউটার, প্রিন্টার, সুইচ, রাউটার বা অন্য যে কোনো ডিভাইস অ্যাসাইন বা আরোপিত করা হয়। বিষয়টা কেউই বুঝতে পারে না আমি জানি, একটু সহজ করে বলি। তো আইপি অ্যাড্রেস হচ্ছে এমন একটা সংখ্যাসূচক অ্যাড্রেস, একটা সংখ্যা সম্বলিত জিনিস, হ্যাঁ, যেটার মধ্যে কিছু সংখ্যা আছে। তো এটা কিসের জন্য ব্যবহার করা হয়? প্রত্যেকটা ডিভাইসকে বা প্রত্যেকটা নেটওয়ার্ককে আলাদা আলাদা কিছু নাম দেয়া হয়। তো এই নামগুলা বা এই যে ডিভাইসকে আমি আলাদা করব, এটা যে প্রিন্টার বা এটা যে রাউটার, এটাকে আমি কিভাবে আলাদা করব? এটা তো আমি হয়তোবা চোখে দেখে বুঝতে পারতেছি এটা প্রিন্টার, এটা রাউটার, বাট যখন আমরা এগুলোকে কোনো প্রোগ্রামের আওতায় আনবো বা কোনো নেটওয়ার্কের আওতায় আনবো, তখন আমরা কিভাবে বুঝবো যে এটা প্রিন্টার বা এটা রাউটার? তো এই জন্য প্রত্যেকটা ডিভাইসের একটা আইপি অ্যাড্রেস থাকে বা প্রোটোকল অ্যাড্রেস থাকে, যেটাকে বা যেটা দিয়ে আমরা বুঝতে পারি যে এটা কোন ডিভাইস বা ওটা কোন ডিভাইস। তো এই জিনিসটাই হচ্ছে মূলত আইপি অ্যাড্রেস। আইপি অ্যাড্রেস কি? যে অ্যাড্রেসের মাধ্যমে আমরা কোনো ডিভাইসকে বা কোনো নেটওয়ার্ককে চিহ্নিত করতে পারি, সেটাই হচ্ছে আমার আইপি অ্যাড্রেস। আমি আবারও বলতেছি আইপি অ্যাড্রেস কি, বা যে সংখ্যাসূচক অ্যাড্রেস দিয়ে আমরা কোনো নেটওয়ার্ককে বা কোনো ডিভাইসকে চিহ্নিত করতে পারি যে হ্যাঁ এটা ওই ডিভাইস। তো এই ধরনের অ্যাড্রেসকেই আমার মূলত বলা হয়ে থাকে আইপি অ্যাড্রেস। হ্যাঁ, তো এই ধরনের অ্যাড্রেসকেই মূলত বলা হয় হচ্ছে আইপি অ্যাড্রেস। তো দেখো এরপর কি বলা হয়েছে যে একটি নেটওয়ার্কের প্রতিটি আইপি অ্যাড্রেস অদ্বিতীয় বা নেটওয়ার্কের প্রতিটি নোডকে স্বতন্ত্রভাবে শনাক্ত করতে ব্যবহৃত হয়। ধরো যে একটা নেটওয়ার্ক বা একটা ইন্টারনেট কানেকশনের মধ্যে একটা রাউটার আছে, হ্যাঁ, তো সেই রাউটারের আইপি অ্যাড্রেস যেমন হবে, অন্য নেটওয়ার্কের অন্য রাউটারের আইপি অ্যাড্রেস হবে আলাদা। ধরো এটা একটা নেটওয়ার্ক তৈরি করছি আমি, এই নেটওয়ার্কের মধ্যে এখানে একটা রাউটার আছে, এখানে আরেকটা রাউটার আছে, এটার যে আইপি অ্যাড্রেস আর এটার যে আইপি অ্যাড্রেস এটা কখনোই সেম হবে না। অর্থাৎ প্রত্যেকটা ডিভাইসের বা প্রত্যেকটা নেটওয়ার্কের আইপি অ্যাড্রেস আলাদা আলাদা হয়ে থাকে, এটা এখানে বলা হচ্ছে। আইপি অ্যাড্রেসগুলো লজিক্যাল হয়, তারা পরিবর্তন হতে পারে। তো জিনিসটা কি যে আইপি অ্যাড্রেসগুলো পরিবর্তনশীল। তোমার যে প্রত্যেকটা ডিভাইসের জন্য প্রত্যেকটা আইপি অ্যাড্রেস একদম ফিক্সড থাকে সবসময়, বিষয়টা এমন না, আইপি অ্যাড্রেস পরিবর্তন হতে পারে। এরপর আসো, দেখো যে এখানে একটা উদাহরণ দেয়া আছে যে এটা একটা রাউটার। হ্যাঁ, এই রাউটারের সাথে একটা তোমার ল্যাপটপ কানেক্টেড আছে, একটা পিসি বা হচ্ছে পার্সোনাল কম্পিউটার মানে অ্যাড করা আছে, আরেকটা ধরো আরেকটা ডিভাইস এখানে অ্যাড করা আছে। এখানে তিনটা তোমার ডিভাইস অ্যাড করা আছে, এই রাউটারের সাথে তিনটা ডিভাইস অ্যাড করা আছে। তুমি দেখতে পারবা যে এখানে কিছু সংখ্যা দেয়া আছে, এই যে এখানে কিছু সংখ্যা দেয়া আছে, এই সংখ্যাগুলোই হচ্ছে এই ডিভাইসগুলোর আইপি অ্যাড্রেস। মানে একটা নেটওয়ার্কের মধ্যে তিনটা ডিভাইস আছে এখানে, তো তিনটা ডিভাইসেরই আলাদা আলাদা আইপি অ্যাড্রেস আছে, যেগুলো দিয়ে আমরা বুঝতে পারবো যে এই ডিভাইসটা কি, বা এটা দিয়ে বুঝতে পারবো যে এই ডিভাইসটা কি, আবার এটা দিয়ে বুঝতে পারবো এই ডিভাইসটা কি। তো আইপি অ্যাড্রেস মূলত ব্যবহার করা হয়ে থাকে যে কোনো নেটওয়ার্কের আওতাভুক্ত ডিভাইসগুলোকে বা কোনো নেটওয়ার্ককে আলাদাভাবে চিহ্নিত করার জন্য। দেখো এবার বলা হয়েছে আইপি অ্যাড্রেসের সংখ্যাগুলো দুইটি ভাগে বিভক্ত। দেখো এখানে একটা আইপি অ্যাড্রেসের উদাহরণ কিন্তু তোমরা দেখতে পাচ্ছ, এগুলোই কিন্তু হচ্ছে আমার আইপি অ্যাড্রেসের উদাহরণ। এই যে এগুলো এক একটা আইপি অ্যাড্রেস, হ্যাঁ, এগুলো হচ্ছে আমার একটা আইপি অ্যাড্রেস। তো দেখো এখানে বলছে যে আইপি অ্যাড্রেসের সংখ্যাগুলো দুই ভাগে বিভক্ত। আইপি অ্যাড্রেসের সংখ্যাগুলো দুই ভাগে বিভক্ত, এক হচ্ছে নেটওয়ার্ক অংশ আর একটা হচ্ছে হোস্ট অংশ। আইপি অ্যাড্রেসের সংখ্যাগুলো দুইটা ভাগে বিভক্ত, একটা হচ্ছে নেটওয়ার্ক অংশ আর একটা হচ্ছে হোস্ট অংশ। তো নেটওয়ার্ক অংশটা কি করে? এটি নির্দিষ্ট করে যে এই ঠিকানাটি কোন নেটওয়ার্কের অন্তর্ভুক্ত। এটি নির্দেশ করে যে এই ঠিকানাটি কোন নেটওয়ার্কের অন্তর্ভুক্ত। এখন জিনিসটা আমি বুঝাই। ধরো যে একটা নেটওয়ার্কের আইপি অ্যাড্রেস তোমার এরকম 122.12.36, আরেকটা আমি অন্য কালি দিয়ে লিখতেছি
0.79, হ্যাঁ। তোমার এইটুকু অংশকে আমি বলতেছি নেটওয়ার্ক অংশ, এটুকু অংশকে আমি বলতেছি নেটওয়ার্ক অংশ, আর এটুকু অংশকে বলতেছি আমি হোস্ট অংশ। এখন এটা কেন বলতেছি দেখো, তো এই যে এইটুকু যে অংশটা দেখতেছো হলুদ কালি দিয়ে যে এইটুকু লিখছি আমি, এইটুকু দিয়ে বোঝাবে যে এই অ্যাড্রেসটা কোন নেটওয়ার্কের মধ্যে আছে। ধরো এখানে দুইটা নেটওয়ার্কের, মানে ধরো যে এই রুমের মধ্যে তোমার দুইটা নেটওয়ার্ক আছে, তো এই হলুদ অংশটুকু তোমার বলে দিবে যে এটা এই দুইটা নেটওয়ার্কের মধ্যে কোন নেটওয়ার্কের মধ্যে আছে। আর এই যে সবুজ অংশটুকু দেখতেছো এটাকে বলা হচ্ছে হোস্ট অংশ। এই হোস্ট অংশটা কি করে, এখন ধরো যে নেটওয়ার্কটা একটা তোমার এখানে আছে, আরেকটা নেটওয়ার্ক আছে এখানে, তো এই হোস্ট অংশটা বলে দিবে তো তুমি যে নেটওয়ার্কটা বা এই যে হোস্ট অংশটা মানে এই পুরো যে আইপি অ্যাড্রেসটা দিয়ে আছে এটা কোন জায়গায় আছে, এই জায়গায় আছে নাকি এই জায়গায় আছে, অর্থাৎ এটি আরো সঠিকভাবে অবস্থান নির্দেশ করে। তো জিনিসটা আমি আবারও বোঝাচ্ছি। ধরো যে একটা নেটওয়ার্ক, এখানে দুইটা নেটওয়ার্ক আছে, হ্যাঁ, তো একটা নেটওয়ার্কের তুমি আইপি অ্যাড্রেস লিখছো, এটা হচ্ছে তোমার সেই আইপি অ্যাড্রেসটা। এখানে দুইটা নেটওয়ার্ক আছে, একটা নেটওয়ার্কের তুমি আইপি অ্যাড্রেস এখানে লিখছো। তো এখন দেখো যে এই যে হলুদ পার্টটুকু, এই হলুদ পার্টটুকুকে আমি বলতেছি নেটওয়ার্ক অংশ, আর এই সবুজ পার্টটুকু একে বলতেছি আমি হোস্ট অংশ। তো এই হলুদ পার্টটুকু আমার কি করবে, এই হলুদ পার্টটুকু আমার বলে দিবে যে এখানে যে দুইটা নেটওয়ার্ক আছে, এই দুইটা নেটওয়ার্কের মধ্যে এই আইপি অ্যাড্রেসটা কোন নেটওয়ার্কের অংশ সেটা। এই যে দুইটা নেটওয়ার্ক আছে, ধরো এখানে একটা নেটওয়ার্ক বলছি, এখানে একটা নেটওয়ার্ক, হ্যাঁ, তো এই দুইটা নেটওয়ার্কের মধ্যে এই যে হলুদ অংশটা বলে দিবে যে কোন নেটওয়ার্কটা আমার, যেটা আমি লিখছি কোন নেটওয়ার্কটা আমার। আর এই হোস্ট অংশটা কি করবে দেখো, যে একটা নেটওয়ার্ক ধরো আছে ডান পাশে, একটা নেটওয়ার্ক আছে বাম পাশে, তো এই সবুজ অংশটা বলে দিবে যে নেটওয়ার্কটা আমার ডান পাশে আছে নাকি নেটওয়ার্কটা আমার বাম পাশে আছে। অর্থাৎ এই সবুজ অংশটা বা হোস্ট অংশটা আমার কি করে, আরো সঠিকভাবে অবস্থান নির্দেশ করে। আর নেটওয়ার্ক অংশটা কি করে, এটি নির্দিষ্ট করে যে আমার এই আইপি অ্যাড্রেসটা কোন নেটওয়ার্কের অন্তর্ভুক্ত। আচ্ছা, তো এই আইপি অ্যাড্রেস নিয়ে তোমরা বুঝতে পেরেছো কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও যে আইপি অ্যাড্রেস নিয়ে তোমরা ক্লিয়ার কিনা। আচ্ছা, মেঘলা বলছে আমি বুঝিনি। এখন দেখো জিনিসটা হচ্ছে কি, যে আইপি অ্যাড্রেস হচ্ছে এমন এক ধরনের অ্যাড্রেস যেটা নির্দেশ করে যে ওই ডিভাইসটা বা ওই নেটওয়ার্কটা আমার কোথায় আছে, বা ওই ডিভাইসটাকে নির্দিষ্টভাবে চিহ্নিত করতে আমার আইপি অ্যাড্রেস ব্যবহার করা হয়। তো ধরো এটা হচ্ছে আমার একটা আইপি অ্যাড্রেস, ধরো এখানে দুইটা নেটওয়ার্ক আছে, আমি আবার বোঝাচ্ছি। ধরো এখানে দুইটা নেটওয়ার্ক আছে, এখন এই আইপি অ্যাড্রেসের দুইটা অংশ, এই হলুদ পার্টটুকুকে আমরা বলতেছি নেটওয়ার্ক অংশ, সবুজ পার্টটুকুকে বলতেছি হোস্ট অংশ। হ্যাঁ, হলুদ পার্টটুকু নেটওয়ার্ক অংশ, সবুজ পার্টটুকু হচ্ছে হোস্ট অংশ। এখন এখানে দুইটা নেটওয়ার্ক আছে, এই হলুদ পার্টটুকু তোমাকে বলে দিবে এটা এই নেটওয়ার্ক নাকি এটা এই নেটওয়ার্ক। হ্যাঁ, হলুদ পার্টটুকু বলে দিবে এটা এই নেটওয়ার্ক নাকি এই নেটওয়ার্ক। এবং দেখো এখানে একটা ডান পাশে একটা আছে, বাম পাশে আরেকটা নেটওয়ার্ক আছে। এই হোস্ট অংশটুকু তোমাকে বলে দিবে যে এটার অবস্থান কি ডানে নাকি বামে। এই হোস্ট অংশটুকু বলে দিবে যে এটার অবস্থান কি ডানে নাকি বামে। অর্থাৎ সবুজ অংশটুকু বা এই হোস্ট অংশটুকু এই অবস্থানকে সঠিকভাবে বোঝানোর জন্য ব্যবহার করা হয়। তো এটাই মূলত হচ্ছে আমার আইপি অ্যাড্রেসের গঠন। তো মেঘলা আরেকবার বলো যে তুমি বুঝতে পেরেছো কিনা। তো এখন দেখো বলা হচ্ছে যে আইপি অ্যাড্রেস কত প্রকার। আইপি অ্যাড্রেস হচ্ছে মূলত আমার দুই প্রকার। আইপি অ্যাড্রেস কয় প্রকার? আইপি অ্যাড্রেস মূলত দুই প্রকার, একটা হচ্ছে IPv4 আর একটা হচ্ছে IPv6। আইপি অ্যাড্রেস প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে IPv4 আর একটা হচ্ছে IPv6। তো এখন দেখো আমরা IPv4 নিয়ে আলোচনা করি। IPv4 হলো ইন্টারনেট প্রোটোকলের ভার্সন 4। IPv4 কি? ইন্টারনেট প্রোটোকলের ভার্সন 4। এটা 4 নাম্বার ভার্সন। তো তোমরা এখন বলতে পারো 1 2 3 নাম্বার ভার্সন কই গেল? তো ওইগুলো আর কি এখন ব্যবহার হয় না। তো আইপি অ্যাড্রেস আমার কত প্রকার? দুই প্রকার, IPv4 আর IPv6। তো এর মধ্যে প্রথম পার্টটা হচ্ছে IPv4। তো IPv4 মানে হচ্ছে যে ইন্টারনেট প্রোটোকলের ভার্সন 4। তো বর্তমানে IPv4 বহুল ব্যবহৃত আইপি অ্যাড্রেস, মানে এই IPv4 অনেক বেশি পরিমাণে ব্যবহার করা হয়। হ্যাঁ, IPv4 এ প্রতিটি আইপি অ্যাড্রেসকে প্রকাশের জন্য মোট 4টি অংশ বা অক্টেট থাকে এবং প্রতি অংশে 8 বিট অর্থাৎ মোট 32 বিট প্রয়োজন হয়। দেখো এটা আমি পরে আলোচনা করতেছি। হ্যাঁ, এটা হচ্ছে এর পরের স্লাইডে আমি আলোচনা করতেছি যে এখানে আসলে কি বলা হয়েছে।
এরপর দেখো যে প্রতিটি অক্টেট ডট দ্বারা পৃথক করা হয়। IPv4 এর অ্যাড্রেস সাধারণত ডেসিমাল ফরম্যাটে লেখা হয়। IPv4 এর ক্ষেত্রে যে আইপি অ্যাড্রেসটা আমরা দেখব সেটা ডেসিমেল আকারে লেখা হয় বা দশমিক সংখ্যা পদ্ধতিতে লেখা হয়। এখন দেখো আমরা একটু এটার গঠনটা দেখি যে IPv4 জিনিসটা কি। এই যে দেখো, এটা হচ্ছে তোমার IPv4 এর একটা উদাহরণ। তো দেখো IPv4 কে আমার 4টা পার্টে লেখা হয়। কয়টা পার্টে? 4টা পার্টে লেখা হয়। IPv4 এ 4টা পার্টে লেখা হয়েছে। দেখো 1 2 3 4, 1 2 3 4। তো প্রতিটা, দেখো এখানে আমি আবার পড়তেছি যে IPv4 এর প্রতিটি আইপি অ্যাড্রেসকে প্রকাশের জন্য মোট 4টি অংশ থাকে, যেটা আমি দেখালাম যে IPv4 এর পার্ট কয়টা? 4টা, এবং প্রতিটি অংশে 8 বিট অর্থাৎ মোট 32 বিট প্রয়োজন। তুমি একটা জিনিস দেখবা যে এখানে প্রত্যেকটা অংশে থাকবে আমার 8 বিট। প্রত্যেকটা অংশ কি? 8 বিট। এই প্রত্যেকটা অংশ 8 বিট। এটাকে যদি তুমি বাইনারি সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করো তাহলে তুমি দেখতে পাবা যে প্রত্যেকটাতে 8 বিট করে আছে, প্রত্যেকটাতে 8 বিট করে আছে। তো এটাই বলা হচ্ছে যে IPv4 এর মাঝে অংশ কয়টা? 4টা অংশ থাকবে, 4টা, এবং প্রত্যেকটা অংশ হচ্ছে আমার 8 বিট। প্রত্যেকটা অংশই 8 বিট। এভাবে 4টা পার্টে আমার মোট 32 বিট থাকে। 32 বিট থাকে। এই 4টা পার্টে আমার মোট 32টা বিট থাকে। এই সংখ্যাগুলোকে তুমি যদি বাইনারিতে রূপান্তর করো তুমি তাহলে 8টা বিট পাবা। তো এই জন্যই বলা হচ্ছে যে 8টা বিট করে এই 4টা পার্টে মোট 32টা বিট থাকে। তো এরপর দেখো কি বলা হচ্ছে যে প্রতিটি অংশের ডেসিমাল সংখ্যাটি 0 থেকে 255 এর মধ্যে হয়ে থাকে। দেখো এখানে আমার 4টা পার্ট। ধরো আমি একটা IPv4 এর উদাহরণ লিখতেছি, 122.15.117 তো এখানে বলা হচ্ছে যে প্রতিটি অংশের ডেসিমাল সংখ্যাটি, ধরো এটা একটা অংশ, এটা একটা অংশ, এটা একটা অংশ, এটা আরেকটা অংশ। তো প্রত্যেকটা অংশের যে ডেসিমাল সংখ্যাগুলো আছে এগুলো 0 থেকে 255 এর মধ্যে হবে, এর বাইরে হবে না। এগুলো আর কি হবে? 0 থেকে 255 এর মধ্যে হবে, এর বাইরে হবে না। কারণ 256 যদি আমি লিখি, 256কে যদি আমি বাইনারি সংখ্যা পদ্ধতিতে প্রকাশ করি তাহলে দেখব যে আমরা এটা 8 থেকে 9 বিট হয়ে গেছে। 8 থেকে 9 বিট হয়ে গেছে। তো 0 থেকে 255 এর মধ্যে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোকে যদি আমি বাইনারি সংখ্যা পদ্ধতিতে প্রকাশ করি তাহলে দেখতে পারবো যে এগুলো 8 বিটের মধ্যে সীমাবদ্ধ আছে। 8 বিটের বেশি কখনোই হবে না। 8 বিটের বেশি কখনোই হবে না। তো এই জন্যই বলা হচ্ছে যে প্রতিটি অংশের ডেসিমাল সংখ্যাটি 0 থেকে 255 এর মধ্যে কোন একটা সংখ্যা হয়। আর এটা, বা আমি ধরো এখানে একটা উদাহরণ দিচ্ছি IPv4 এর। তো IPv4 এর ক্ষেত্রে কি থাকে? 4টা পার্ট থাকবে। IPv4 এর ক্ষেত্রে 4টা পার্ট থাকবে। 4টা পার্টকে দশমিক দ্বারা যুক্ত করা হবে এবং প্রত্যেকটা পার্টে আমার দশমিক সংখ্যা থাকবে এবং প্রত্যেকটা পার্ট আমার 8 বিট করে হবে। 4টা পার্টে মোট 32 বিট থাকবে। 4টা পার্টে মোট 32 বিট থাকবে। এরপর বলা হয়েছে IPv4 এ মোট 232 বা এই যে এত সংখ্যক অদ্বিতীয় অ্যাড্রেস পাওয়া যায়। IPv4 এর ক্ষেত্রে তুমি যদি অ্যাড্রেস বানাইতে থাকো তাহলে এতগুলো অ্যাড্রেস, তুমি আলাদা আলাদা অ্যাড্রেস বানাতে পারবা। IPv4 যদি তুমি ইউজ করো তাহলে তুমি এই যে এতগুলা আলাদা আলাদা অ্যাড্রেস তুমি বানাতে পারবা। এতগুলো আলাদা আলাদা অ্যাড্রেস বানাতে পারবা। এটি বৃহৎ সংখ্যার মতো মনে হলেও বিশ্বজুড়ে ইন্টারনেটে সংযুক্ত সমস্ত ডিভাইসগুলো কভার করার জন্য এটি আর যথেষ্ট নয়। দেখো এটা অনেক বড় একটা সংখ্যা, বাট আমরা যদি চাই যে এই IPv4 এর মাধ্যমে আমরা বিশ্বে যত ডিভাইস আছে সব ডিভাইসগুলোর আইপি অ্যাড্রেস বের করে ফেলবো, তাহলে সেটা আমাদের জন্য সম্ভব নয়। কারণ কি, দেখো যে আমাদের বিশ্বে যতগুলো ডিভাইস আছে সেই ডিভাইসের সংখ্যা এর চেয়েও বেশি। সেই ডিভাইসের সংখ্যা কি এর চেয়েও বেশি। তাই আমরা যদি চাই যে এই IPv4 এর মাধ্যমেই সব ডিভাইসের আইপি অ্যাড্রেস আমরা বের করব, তাহলে এটা আসলে সম্ভব হয় না। তো সব ডিভাইসের আইপি অ্যাড্রেস এই IPv4 এর মাধ্যমে করা সম্ভব হয় না। এজন্য আমাদের IPv6 এরও ব্যবহার করতে হয়। আচ্ছা, ঠিক আছে। এরপর নিচে বলা হয়েছে, দেখো যে অতএব অনেক ডিভাইসে এখন IPv6 ব্যবহার করা হয়। যেহেতু IPv4 দিয়ে আমার দুনিয়ার সকল ডিভাইসের অ্যাড্রেস নির্ণয় করা যায় না, তাই IPv6 ব্যবহার করা হয় বৃহৎ যন্ত্রের ক্ষেত্রে। তো এখন আসো আমরা IPv6 নিয়ে আলোচনা করি একটু।
IPv6 হলো ইন্টারনেট প্রোটোকল ভার্সন 6। IPv6 কি? ইন্টারনেট প্রোটোকলের ভার্সন 6। তো IPv4 ছিল ইন্টারনেট প্রোটোকলের ভার্সন 4, আর IPv6 হচ্ছে ইন্টারনেট প্রোটোকলের আমার ভার্সন 6, ইন্টারনেট প্রোটোকলের ভার্সন 6। এরপর দেখো কি বলা হয়েছে যে IPv6 এ প্রতিটি আইপি অ্যাড্রেসকে প্রকাশের জন্য মোট 8টি অংশ থাকে এবং প্রতি অংশে 16 বিট অর্থাৎ মোট 128 বিট ব্যবহার করা হয়। তো জিনিসটা কি যে আমরা দেখে আসছি যে IPv4 এর ক্ষেত্রে মোট 4টা অংশ থাকে, আর এবার আমরা যেটা দেখব যে IPv6 এর ক্ষেত্রে আমার মোট অংশ থাকে কয়টা? 8টা। IPv6 এর ক্ষেত্রে আমার মোট অংশ থাকবে 8টা এবং প্রত্যেকটা অংশে 16 বিট করে ব্যবহার করা হয়ে থাকে, প্রত্যেকটা অংশে 16 বিট করে ব্যবহার করা হয়ে থাকে। তো এই জন্য আমার মোট 16 গুণন 8 ইজিক্যাল টু 128 বিট আমরা IPv6 এ দেখতে পাই। আমরা মোট 128 বিট হচ্ছে IPv6 এ দেখতে পাই। আর ওখানে আমার কয়টা? আমরা এই IPv4 এর ক্ষেত্রে 4টা অংশে মোট 8টা করে বিট দেখতে পাইতাম, এজন্য মোট 32টা বিট পাইছি। আর এখানে আমরা 8টা অংশে 16টা করে বিট দেখতে পাই, তাই মোট 128টা বিট দেখতে পাইতেছি। অর্থাৎ IPv4 এর ক্ষেত্রে বিট সংখ্যা ছিল 32, আর IPv6 এর ক্ষেত্রে আমার মোট বিট সংখ্যা হচ্ছে 128। আচ্ছা, এরপর যাই। এবারও বলা হয়েছে যে প্রতিটি ভাগকে ডট দ্বারা পৃথক করা হয়। এখানে ডট না, সরি, এখানে হচ্ছে একটা কোলন দ্বারা পৃথক করা হয়। আমরা IPv4 এর ক্ষেত্রে দেখছিলাম যে এরকম একটা দশমিক দ্বারা পৃথক করা হয় প্রত্যেকটা অংশকে, আর IPv6 এর ক্ষেত্রে দেখব যে এরকম একটা কোলন দ্বারা প্রত্যেকটা অংশকে পৃথক করা হয়েছে। IPv6 এর অ্যাড্রেস সাধারণত হেক্সাডেসিমাল ফরম্যাটে থাকে। এটা একটা নোটিস করার মতো বিষয় যে IPv4 এর ক্ষেত্রে আমরা দেখছিলাম যে প্রত্যেকটা অংশকে ডেসিমেল হচ্ছে সংখ্যা পদ্ধতি দ্বারা প্রকাশ করা হয়েছে, আর IPv6 এর ক্ষেত্রে আমরা দেখব যে IPv6 এর অ্যাড্রেসকে সাধারণত হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে প্রকাশ করা হয়। IPv6 এর এই যে পার্ট আছে 8টা, এই 8টা পার্টকে হেক্সাডেসিমাল ফরম্যাটে প্রকাশ করা হয়। যেমন দেখো যে এখানে আমার একটা IPv6 এর উদাহরণ আছে, এখানে আমার একটা IPv6 এর উদাহরণ আছে, এই যেটা, এটা হচ্ছে আমার একটা IPv6 এর উদাহরণ। দেখো এখানে পার্ট কয়টা মোট আমি হিসাব করি, 1টা পার্ট, 2টা পার্ট, 3টা পার্ট, 4টা পার্ট, 5টা, 6টা, 7টা, 8টা। তো মোট এই যে 8টা পার্ট, 8টা পার্ট মিলে আমার গঠিত হয়েছে কি IPv6। এক্ষেত্রে শূন্যগুলো বাদ দেওয়া যেতে পারে। এই দেখো এখানে কিন্তু অনেকগুলো শূন্য দেওয়া আছে, এই শূন্য তুমি চাইলে বাদ দিতে পারো। এখানে প্রত্যেক পার্টে আমার 16 বিট করে আছে, প্রত্যেক পার্টে কয়টা বিট? 16 বিট। আর আমরা IPv4 এর ক্ষেত্রে দেখছিলাম যে প্রত্যেক পার্টে হচ্ছে 8 বিট করে আছে। এখানে আমার বিট সংখ্যা প্রত্যেক পার্টে 16, আর IPv4 এর ক্ষেত্রে আমার প্রত্যেক পার্টে বিট সংখ্যা ছিল 8। এরপর দেখো যে এটাকে চেঞ্জ করে তুমি এভাবে লিখতে পারো, এই যে শুধু যে জিরোগুলো আছে এই জিরোকে তুমি বাদও দিতে পারো। তো যখন তুমি বাদ দিবা, এই শুধুমাত্র জিরোগুলোকে বাদ দিতে পারবা, এই কোলনগুলোকে কিন্তু বাদ দেওয়া যাবে না। দেখো এখানে জিরোগুলোকে বাদ দিয়ে এখানে লিখছে, বাট কোলন কিন্তু দেখো 2টা কোলন ছিল, 2টা কোলনই আছে। এবার দেখো IPv6 দ্বারা মোট 2118 বা 3.4 গুণন 1038, সরি, IPv6 দ্বারা মোট কত সংখ্যক আলাদা আলাদা অ্যাড্রেস তৈরি করা যায় সেটা দেখো। IPv6 দ্বারা মোট 2118 বা 3.4 গুণন 1038 অথবা 340 আনডেসিলিয়ন সংখ্যক অদ্বিতীয় অ্যাড্রেস তৈরি করা সম্ভব। এখন দেখো আমরা মিলিয়ন বিলিয়ন পড়ছি, তার চেয়েও এটা বড় একটা একক হচ্ছে তোমার আনডেসিলিয়ন। মিলিয়ন বিলিয়ন আমরা পড়ে আসছি, এর চেয়েও বড় একটা একক হচ্ছে আমার আনডেসিলিয়ন। তো IPv6 দ্বারা তুমি অনেক অনেক অ্যাড্রেস তৈরি করতে পারবা, যা তোমার বিশ্বের যত ডিভাইস আছে সব ডিভাইসগুলোকেই কভার করবে। তুমি যদি চাও যে এই বিশ্বের যত ডিভাইস আছে সব ডিভাইসগুলোর আলাদা আলাদা আইপি অ্যাড্রেস বের করবা, তাহলে তুমি IPv6 কে ব্যবহার করতে পারো। কারণ IPv6 এর মাধ্যমে হিউজ একটা পরিমাণে আলাদা আলাদা আইপি অ্যাড্রেস তুমি বানাতে পারবা। প্রত্যেক ডিভাইসের জন্য আলাদা আলাদা আইপি অ্যাড্রেস বানানো সম্ভব এই IPv6 এর মাধ্যমে। তো এই গেল হচ্ছে তোমার IPv6 এর আলোচনা। এবার আসো আমরা স্ট্যাটিক এবং ডাইনামিক আইপি অ্যাড্রেস নিয়ে আলোচনা করব। এবার যে জিনিসটা আলোচনা করব সেটা হচ্ছে স্ট্যাটিক এবং ডাইনামিক আইপি অ্যাড্রেস।
দেখো আইপি অ্যাড্রেস দুটি ভিন্ন উপায়ে অ্যাসাইন করা যায়। ডাইনামিক ভাবে অ্যাসাইন করা যেতে পারে, তারা স্বয়ংক্রিয়ভাবে পরিবর্তন হইতে পারে, অথবা স্ট্যাটিক ভাবে অ্যাসাইন করা যেতে পারে, তারা ম্যানুয়ালি পরিবর্তন করতে পারে। বেশিরভাগ বাসাবাড়ির নেটওয়ার্কগুলো ডাইনামিক ভাবে অ্যাসাইন করা হয়। এখন জিনিসটা আমি একটু বুঝাই। ডাইনামিক মানে হচ্ছে পরিবর্তনশীল, আর স্ট্যাটিক মানে অপরিবর্তনশীল। তো আমার আইপি অ্যাড্রেসগুলোকে দুইভাবে তৈরি করা যায়। আইপি অ্যাড্রেসগুলোকে দুইভাবে তৈরি করা যায়, একটা হচ্ছে ডাইনামিক ভাবে, একটা হচ্ছে স্ট্যাটিক ভাবে। তো আমরা যদি ডাইনামিক ভাবে আইপি অ্যাড্রেস তৈরি করি, তাহলে এই আইপি অ্যাড্রেসগুলো নিজেরা নিজেদের মধ্যে পরিবর্তনশীল বা নিজেরাই পরিবর্তন হয়ে যাইতে পারে। আর আমরা যদি স্ট্যাটিক ওয়েতে আইপি অ্যাড্রেস তৈরি করি, তাহলে যে আইপি অ্যাড্রেসগুলো একবার তৈরি করা হবে সেই আইপি অ্যাড্রেসগুলো আর কোনো সময় পরিবর্তন হইতে পারে না। তো এটাই হচ্ছে স্ট্যাটিক আইপি অ্যাড্রেস আর ডাইনামিক আইপি অ্যাড্রেসের মধ্যে পার্থক্য। তো আমরা বাসাবাড়িতে আমাদের যে নেটওয়ার্কগুলো ব্যবহার করে থাকি, ধরো ওয়াইফাইয়ের ক্ষেত্রে বা মোবাইল নেটওয়ার্কের ক্ষেত্রে, তো এই নেটওয়ার্কগুলোর ক্ষেত্রে আমার আইপি অ্যাড্রেসগুলো ডাইনামিক হয়ে থাকে। অর্থাৎ ডাইনামিক আইপি অ্যাড্রেসের ক্ষেত্রে আমার কি হয়, আইপি অ্যাড্রেসগুলো নিজেদের মধ্যেই পরিবর্তনশীল, অর্থাৎ নিজেরাই এই আইপি অ্যাড্রেসগুলো পরিবর্তন হয়ে যায়। তো আমরা বাসাবাড়িতে যে নেটওয়ার্কটা ব্যবহার করে থাকি সেখানের আইপি অ্যাড্রেসটা পরিবর্তনশীল। ওকে, আচ্ছা, তারপর দেখো এখানে কি বলা আছে, একটি আইপি অ্যাড্রেস স্ট্যাটিক বা ডাইনামিক হতে পারে। একটি স্ট্যাটিক আইপি অ্যাড্রেস কখনো পরিবর্তন হবে না এবং এটি একটি স্থায়ী ইন্টারনেট অ্যাড্রেস। আমি যেটা বললাম যে একটা স্ট্যাটিক আইপি অ্যাড্রেস কোনো সময় পরিবর্তন হয় না, যেটা একবার তৈরি করা হয় সেটাই থাকে। ডাইনামিক আইপি অ্যাড্রেস একটি অস্থায়ী অ্যাড্রেস যা প্রতিটি সময় কম্পিউটার বা ডিভাইস ইন্টারনেট অ্যাক্সেস করার সময় অ্যাসাইন করা হয়। ধরো যে ডাইনামিক আইপি অ্যাড্রেসটা কি, যে তুমি ধরো একবার কম্পিউটার অন করছো, কম্পিউটার অন করে ইন্টারনেট কানেকশন দিছো, তো সেই সময় তোমার যে আইপি অ্যাড্রেসটা আছে, তো এর পরের বার তুমি যখন আবার কম্পিউটার অন করে ইন্টারনেট কানেকশন দিবা, তখন আর সেম থাকবে না, তখন এই আইপি অ্যাড্রেসটা চেঞ্জ হয়ে যাবে। তো এই আইপি অ্যাড্রেসটা পরিবর্তন হচ্ছে। তো এই যে ধরনের পরিবর্তনশীল আইপি অ্যাড্রেস, এই আইপি অ্যাড্রেসগুলোকেই বলা হচ্ছে ডাইনামিক আইপি অ্যাড্রেস। আর যে আইপি অ্যাড্রেসটা তোমার পরিবর্তন হয় না, তুমি একবার অ্যাসাইন করে দিছো বা একবার তৈরি করে ফেলছো, সেটার কোনো পরিবর্তন হচ্ছে না, এই ধরনের আইপি অ্যাড্রেসকে বলা হয় আমার স্ট্যাটিক আইপি অ্যাড্রেস। আচ্ছা, মাহিন বলছো এটা কি ফার্স্ট ক্লাস ফোর্থ অধ্যায়ের উপর? না, ফার্স্ট ক্লাস হচ্ছে আমাদের আগের দিন ছিল, আজকে হচ্ছে আমাদের ফোর্থ অধ্যায়ের উপর সেকেন্ড ক্লাস। হ্যাঁ, তো আজকে আমরা আইপি অ্যাড্রেস পর্যন্ত আলোচনা করব। এর পরের দিন আমরা ইউআরএল থেকে শুরু করব। ইউআরএল বিষয়টা কি এটা বুঝবো এবং সামনের দিকে এগোবো। আস্তে আস্তে আমরা এইচটিএমএল এ প্রবেশ করে ফেলবো। তো তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাদের গ্রুপে কোয়েশ্চেন করতে পারো, অথবা এর পরের দিন যখন আমি ক্লাসে আসবো তখন কোয়েশ্চেন করতে পারো। আর আমাদের ক্লাসগুলো সবই আমাদের পেজে এবং ইউটিউব চ্যানেলে আপলোড করা থাকে, তোমরা যদি দেখতে চাও আবার সেটা দেখে নিতে পারো। আচ্ছা, তো আজকে আমাদের আলোচনা এখানেই শেষ। সবাই তো আবার দেখা হবে হচ্ছে আগামী সোমবার, আমরা আবারও আলোচনা শুরু করব। এরপর থেকে ইউআরএল থেকে আলোচনা শুরু করব। ততদিন সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম সবাইকে।